কেউ নেই, কিছু নেই, ভেসে ভেসে আমি। বিমর্তর গানের সুরে একটা আবহ আছে, মানে একটা আবহ কিন্তু তৈরি হয়ে গেছিল। আমিও কিন্তু সত্যি ভেসে ভেসে যাচ্ছিলাম আপনাদের গানের সুরে। একদিন জ্যামিং করেছি, আচ্ছা। তো তারপরে বেসিক্যালি আমাদের প্ল্যানটা হয়েছে যে না আমরা একটা ব্যান্ড করব। এমনও গান আছে যেটা আমরা শুরু করছি বাট আমরা নিজেরা হারাই ফেলছি। কোরাস গানটা করছি তো আমাদের একবারও গাইতে হয় নাই। মানে দর্শকরা সব গেয়ে ফেলছে। হ্যাঁ, এসে বলছে আল্লাহ দোস্ত গলার এই অবস্থা, তুই কেমনে গান গাবি? আমাকে গেটে আটকাই দিয়ে বলতেছে আপনি কই যান, আচ্ছা, আপনার টিকিট কই? আমি আমার মাকে খুবই ধন্যবাদ জানাই যে আমার গিটার কেনা বা গিয়ার্স সব তিনি আমাকে কিনে দিয়েছিলেন আর কি। গিটার স্ট্রিং এর মৃদু ঝংকারে শুরু হতে যাচ্ছে আরেকটি সঙ্গীত যাত্রা, অ্যাকুস্টিক লাউঞ্জ সিজন 1 এপিসোড 3। সাথে আছি আমি মৌসুমী সুলতানা। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন নাম, নতুন ভাবনা, নতুন সাউন্ড। ব্যান্ড সংস্কৃতির প্রেক্ষাপটে বিশেষ করে নতুন প্রজন্মের ব্যান্ডগুলো সাধারণত নিজেদের লিরিক, কম্পোজিশন ও ফিউশন সাউন্ড দিয়ে আলাদা পরিচয় তৈরি করছে। আজকের এই মঞ্চে থাকছে তেমনই এক ভিন্নধর্মী ব্যান্ড যাদের গানে আছে আত্মঅন্বেষণ, কথায় আছে গভীরতা আর সুরে অদৃশ্য অনুভব। বলছি বিমূর্তর কথা। লেটস ওয়েলকাম বিমূর্ত। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা আপনাদের সবারই পরিচয় জানবো। তার আগে সবার আগে আপনাদের জনপ্রিয় একটা গান আমরা দর্শকদের শোনাতে চাই। কোন গানটা করবেন? প্রথমেই হচ্ছে আমাদের বিমূর্তর যে প্রথম গান, আমাদের কেউ নেই যে গানটি, আমরা চেষ্টা করছি সেই গানটি গাওয়ার। অবশ্যই আমরা গানটা শুনে আসি। এই গানটি লিখেছেন কুশ সাহা আর সুর করেছি আমরা, মানে বিমূর্তর কম্পোজিশন। তো আমরা চেষ্টা করছি। বাহ। কেউ নেই, কিছু নেই, ভেসে ভেসে আমি অবহেলা ক্লান্ত দুপুর, বয়ে চলে আমার কান্নার সুর। কেউ নেই, কিছু নেই, ভেসে ভেসে আমি অবহেলা ক্লান্ত দুপুর, বয়ে চলে আমার কান্নার সুর। চোখেতে ধ্বংসের রোদ্দুর, রয়েছ তুমি আজ বহু আলোক বর্ষ দূর। তুমি ছিলে শরতের শিউলিতে, অক্লান্ত আমার কথা কইতে। কেউ নেই, কিছু নেই, ভেসে ভেসে আমি অবহেলা ক্লান্ত দুপুর, বয়ে চলে আমার কান্নার সুর। আমি ভাসি ওই মায়া জালে, তোমার দেয়া ব্যথার অন্তরালে। তুমি না কেঁদে যা, স্মৃতিগুলো মুছে যা। তুমি না কেঁদে যা, স্মৃতিগুলো মুছে যা। অচেনা কোনো ঝড়ে, অদেখা কোনো বালু চরে। কেউ নেই, কিছু নেই, ভেসে ভেসে আমি অবহেলা ক্লান্ত দুপুর,
কেউ নেই, কিছু নেই, ভেসে ভেসে আমি অবহেলা ক্লান্ত দুঃখ বয়ে চলে আমার কান্নার সুর। অসাধারণ অসাধারণ। আসলে আমরা যে বলি, সবাই বলে যে বিমূর্তর গানের সুরে একটা আবহ আছে, মানে এই একটা আবহ কিন্তু তৈরি হয়ে গেছিল। আমিও কিন্তু সত্যি ভেসে ভেসে যাচ্ছিলাম আপনাদের গানের সুরে। আর এই গানটি আসলে অনেক জনপ্রিয়, আমি নিজেও ইউটিউবে শুনেছি গানটা, অসংখ্য মানুষ এই গানটা শুনেছে, কয়েক লাখ মানুষ শুনেছে গানটা। তো নিশ্চয়ই আপনাদের আরও অনেক গান আমরা শুনবো, তার আগে একটু পরিচয় জানতে চাই, কে কোন দায়িত্বে রয়েছেন ব্যান্ডে, প্রথমে আপনার কাছে জানতে চাই। আমি নূর রহমান প্রান্ত, আমি ব্যান্ডের ভোকালিস্ট। আচ্ছা, আমি সুব্রত, আমি হচ্ছে ব্যান্ডের গিটারিস্ট। আমি রিশাদ, আমি ব্যান্ডের ড্রামার এবং সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে আছি আর কি। আমি রঙ্গন, আমি ব্যান্ডের বেস প্লেয়ার এবং সাইড ভোকাল প্লাস হচ্ছে কো-ম্যানেজ করছি আর কি ব্যান্ডকে। আমি নাজিল, আমি ব্যান্ডের গিটারিস্ট। আমি সাজিদ, আমি ব্যান্ডে কিবোর্ড বাজাচ্ছি এবং ব্যাক ভোকালে আছি। অনেক বড় একটা টিম কিন্তু দেখতে পাচ্ছি। একটু প্রান্তর কাছে জানতে চাই, এই যে বিমূর্ত দলটা যখন আপনারা তৈরি করলেন, এটার পেছনে গল্পটা কি, কিভাবে শুরু হলো এই ব্যান্ডের যাত্রাটা? আমি যতদূর জানি আপনাদের বন্ধুদের আড্ডা থেকে কি এই ব্যান্ডের জন্ম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিভাবে শুরু হলো এটা? তো হচ্ছে আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত নিয়ে পড়ছি। আচ্ছা, তো সেখানে পড়ার সুবাদে আমার মিউজিক্যালি অনেকের সাথেই মানে বন্ধু বান্ধব বা কানেকশন, আমরা একসাথে আড্ডা দিয়েছি অনেক। তো ওই জায়গা থেকে আমার বন্ধু রিশাদ একদিন বললো যে আচ্ছা, আমার কয়েকটা ফ্রেন্ড আছে, তো চল আমরা একদিন জ্যামিং করি। ও হচ্ছে আমাকে নিয়ে গেল। তো যাওয়ার পর আমরা প্যাডে নাজিল ছিল, তারপরে আমাদের ব্যান্ড ম্যানেজার জাওয়াত ছিল। তো আমরা সবাই মিলে বসে আড্ডা দিতে দিতে আর কি বেসিক্যালি চিন্তা ভাবনা হয় যে আচ্ছা আমরা তো একসাথে মিউজিক করতে পারি, মানে ব্যান্ড মিউজিকটাকে নিয়ে কাজ করতে পারি। তো তখন হচ্ছে তার মোস্ট প্রবাবলি এক সপ্তাহ পরে আমাদের একটা শো কল পাই। তো শো কল পাওয়ার পরে হচ্ছে আমাদের চিন্তা ভাবনা হলো আচ্ছা তাইলে তো আমরা যেহেতু একটা টিম আছি, সো আমরা কেন না একটা নাম দিয়ে এটা একটা শুরু করি। তো বেসিক্যালি ওই জায়গা থেকেই বিমূর্ত ব্যান্ডের শুরু। তারপরে হচ্ছে বা আস্তে আস্তে আমাদের বাকি যে মেম্বারগুলো সবাই একসাথে আমরা হয়ে ব্যান্ডটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সবাই কি বন্ধু ছিলেন আপনারা আহ, নাকি? বন্ধু বলতে আমরা প্রথমে যারা ছিলাম তখন সবাই বন্ধু ছিলাম। নাজিল আমার বন্ধু, সুব্রত আমার বন্ধু, রিশাদ আমার বন্ধু, রঙ্গন ভাই হচ্ছে আমার বড় ভাই। তাকে হচ্ছে আমরা পেয়েছি আমাদের ব্যান্ড মোটামুটি মানে কিছুদিন যাওয়ার পরে, তো উনি আমাদের সাথে জয়েন করেছেন। আরেকজন হচ্ছে সাজিদ, সেও অনেক আগে থেকে আমাদের সাথে আছেন, মানে ও আমার ছোট ভাই। তো এইভাবে আচ্ছা আর কি। আচ্ছা, এভাবে শুরু হয়। এটা কি 2022 সালে সম্ভবত? হ্যাঁ 2022 সালে। এটা কি কোনো শোকে কেন্দ্র করে আপনাদের এই ব্যান্ডটা শুরু হয়েছিল? আমি যতটুকু আপনাদের সম্পর্কে জেনেছি। শো কেন্দ্র করে আসলে বলা যায় না, কারণ হচ্ছে আমরা এর আগে একদিন জ্যামিং করেছি। আচ্ছা, তো তারপরে বেসিক্যালি আমাদের প্ল্যানটা হয়েছে যে না আমরা একটা ব্যান্ড করব। তো ওই জায়গা থেকে আসলে শোটাও আসছে ঠিক ওই সময়। তো সবকিছু মিলে আসলে ব্যাটে বলে মিলে গিয়েছে। দ্যাটস ওয়াই মানে এই জিনিসটা আসলে বলে যে হচ্ছে না শো কেন্দ্রিক একটা হ্যাঁ। ব্যান্ড তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমি কি নাজিলের কাছে যাব? আমি এই যে বিমূর্ত নামটা আসলো, বিমূর্ত নামটা কিন্তু একটু আধ্যাত্মিক, তাই না? নামটা একটু আধ্যাত্মিক। তো এই নামটা মাথায় কিভাবে আসলো? এই নামের পেছনে গল্প রয়েছে কিনা কোনো? আসলে নামের পেছনে অনেক গল্প আছে আমাদের। তো আমরা আসলে মানে কোনোভাবেই নাম বাছাই করে উঠতে পারতেছিলাম না। আচ্ছা, তো আমরা হুট করে আমরা এক একজন এক এক নাম দিচ্ছি, পরে ফাইনালি আমরা লটারির সিস্টেমে তাই নাকি? একটা নাম আচ্ছা, দিয়েছি আর কি। খুব ইন্টারেস্টিং। তো তারপরে মানে খুবই প্যারা খেয়ে যাচ্ছিলাম বলতে গেলে নাম করতে, একবার এই নাম দিচ্ছি একবার ওই নাম দিচ্ছি। তো ফাইনালি আমাদের সবারই পছন্দ হলো এবং হচ্ছে লটারিতেও নামটা উঠলো, and আমরা ডিসাইড করলাম এটাই হবে। সেই সময় যখন আপনাদের সঙ্গীতের সুরে বা গানের সুরে একটা আবহ পাওয়া যায়, তো নিজেদেরকে আপনারা কিভাবে ডিফাইন করবেন? আপনারা আসলে কোন ঘরানার? আমরা মেলো রক বলা যেতে পারে। মেলো রক। আমরা কিছু ক্লাসিক্যালের সাথে রক ফিউশন করতে যাচ্ছি। আর আমাদের যে ভোকালিস্ট উনি হচ্ছে কবি নজরুল থেকে মিউজিক নিয়ে পড়াশোনা করেছে, প্লাস ওর ক্লাসিক্যাল স্কিল ভালো। তো আমরা এটার সাথে মেলো বা ফিউশন করতে পারি, এরকম আমার প্ল্যান আছে আমাদের। তো এখন জানি না সামনে কি হবে, দেখি কতটুকু আগানো যায়। আচ্ছা, এবার একটু সাজিদের কাছে যেতে চাই। লিরিক আর কম্পোজিশন মানে কোনটা সবার আগে আপনাদের ক্ষেত্রে আসে? লিরিক অনেক সময় দেখা গেছে যে পেয়ে যাই, তো সেই ক্ষেত্রে আমরা সুরের ব্যাপারটা পরে আসে কম্পোজিশনের। আর ব্যান্ডের ক্ষেত্রে লিরিক্সটা মানে যখন শুরুতে আসে, তো পরবর্তীতে আমরা কম্পোজিশনের জন্য সবাই যখন একসাথে থাকি বা কারো মাথায় ধরেন আইডিয়া আসছে, যে প্রান্ত ভাইয়ের মাথায় একটা আইডিয়া আসছে যে আমি গানটা এইভাবে সাজাতে চাই, যে এই গানটা এই জনরাতে আমি ট্রাই করতে চাই বা আমরা একটা এক্সপ্লোর করতে চাই। তো
আমরা আসলে এখন যেহেতু 2022 থেকে শুরু করেছি, খুব বেশি দিনও হয়নি, চেষ্টা করছি নতুন কিছু করার। তো বিমূর্ত বেশ কিছু গান করেছে, আমাদের 3টা গান আছে, ওন ট্র্যাক আছে। তো আমরা 3টা গানেই 3 রকমের চেষ্টা করেছি যে আমাদের এবং যদি 3টা গানই কিন্তু ব্যাপক জনপ্রিয় হয়েছে, হ্যাঁ, গ্রহণযোগ্যতা পেয়েছে হ্যাঁ। দর্শকদের তো কাছে, শ্রোতাদের কাছে। আমরা চেষ্টা করছি যে আমাদের এই বছর আমরা অ্যালবামটা যদি লঞ্চ করতে পারি, হয়তো আমাদের যারা অডিয়েন্স আছে তারা হয়তো বেশ পছন্দ করবে। একদমই তাই, আমরাও নিশ্চয়ই অপেক্ষায় থাকবো আপনাদের নতুন গানের। এবার একটু সুব্রতের কাছে যেতে চাই। সুব্রত, আপনারা যখন গান করেন তখন কি কোনো নির্দিষ্ট থেমে কাজ করেন, নাকি মানে আপনারা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন? আমরা বেসিক্যালি হচ্ছে লিরিক্স বেসড এক্সপেরিমেন্টটা করি আর কি, যেহেতু আমাদের ভোকালিস্ট হচ্ছে ম্যাক্সিমাম টাইম লিরিক্স পাওয়ার পরে ও সুর করে। ও সুর করার পরে আমরা ট্রাই করি সুরটাকে আরো কিভাবে মানে আমরা মানে অর্নামেন্টস অ্যাড করতে পারি, কিভাবে কি করলে আমাদের গানটা বেটার আউটপুট আসবে। আর তারপরে আমরা সবকিছু সেট আপ করার পরে আমরা সবাই একসাথে বসি, তারপরে কার অপিনিয়ন যেগুলো আছে আমরা সবাই দেখি, ওগুলা নিয়ে আমরা আর কি কাজ করার চেষ্টা করি আর কি বেসিক্যালি। ওগুলোর উপর দিয়ে গানটা আর কি। ওটার উপর দিয়ে আপনারা কাজ করেন। টুরিশাতের কাছে যেতে চাই। এখন পর্যন্ত বিমূর্তর কতগুলো অরিজিনাল গান বা মৌলিক গান আপনারা করেছেন, বা কতগুলো প্রজেক্ট আপনারা করেছেন? বিমূর্ত নিয়ে যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে আমাকে একটু প্রথম থেকে আসতে হবে। প্রথম থেকে আসতে হবে এই কারণেই, আমরা বেসিক্যালি ব্যান্ডটা যখন ফর্ম করছি আমাদের চিন্তা ভাবনা ছিল একটু ভিন্ন ধরনের। বাংলাদেশের ম্যাক্সিমাম যারা ব্যান্ড আছে বা ছোট থেকে শুরু করে বড়, তারা প্রায় তাদের নিজস্ব একটা ক্যারেক্টার আছে, বাট আমরা চাচ্ছি এই ক্যারেক্টার থেকে বের হয়ে নতুন একটা ক্যারেক্টারে মানে ঢোকার জন্য, বা আমাদের নতুন একটা ক্রিয়েট করার জন্য, ক্যারেক্টার ক্রিয়েট করার জন্য। সো আমাদের যে লিরিক্স যে লেখে কুশ সাহা, ও ইন্ডিয়াতে আছে, ও আমাদের বেসিক্যালি সাপোর্ট দিছে খুব বেশি। ও প্রতিনিয়ত আমাদের লিরিক্স পাঠাইছে। সেই ক্ষেত্রে প্রান্তর আসলে কতগুলো যে শুরু করা আছে, এটা হবে আনুমানিক 20 থেকে 30টার উপর, আরো বেশি হতে পারে। মানে এটা আসলে এমনও গান আছে যেটা আমরা শুরু করছি বাট আমরা নিজেরা হারাই ফেলছি। আচ্ছা, এরকমও গান আছে। বাট ব্যান্ডের প্রত্যেকটা সময়ে কিছু আমরা এক একজন এক এক জায়গায় ছিলাম। প্রান্ত ছিল ইয়াতে ময়মনসিং এ, আমি ছিলাম ঢাকায়। তো একটু ডিস্টেন্সের কারণে হচ্ছে আমাদের বসা একটু কম হয়েছে মাঝখানে, আমরা গানগুলো প্রপার ওয়াইজ করতে পারি না, যার কারণে আমাদের এখন আমরা 3টা গান মাত্র রিলিজ করছি। আমাদের সামনে 8টা গান নিয়ে আমাদের কাজ করার চিন্তা ভাবনা আছে। আমরা এই বছরের মধ্যে একটা কাজ করার চিন্তা ভাবনা করতেছি। বাকি যে গানগুলো আছে সেগুলো বেসিক্যালি আমরা সময় ব্যবধানে আস্তে আস্তে করে ফেলবো, এইভাবে চিন্তা ভাবনা করতেছি। তো গানের যে বিষয়গুলো আছে আমাদের প্রান্তর শুরু করা বা আমাদের কম্পোজিশন করা, দেখা গেছে অনেক সময় একটা ব্যাপার হয়, যেমন ঈদের প্রান্ত আর আমার বাড়ি একসাথেই, হোম ডিস্ট্রিক্ট একসাথেই, আমরা আমাদের গ্রামও একসাথেই। বাড়িতে ঈদের সময় গেলে দেখা গেছে একসাথে আড্ডা দেওয়া হয়। এমনও গান আছে আমরা ব্রিজের উপর একসাথে বসে রাত্রে মানে একজন গিটার বাজাচ্ছে, একজন গুনগুন করতে, একটা গান ক্রিয়েট হয়ে গেছে। তো মানে অটোমেটিক মানে ওয়েদার ডিমান্ডে আমাদের সেই সময় জিনিসটা ক্রিয়েট হয়ে গেছে। তো এরকম বেশ কিছু আছে। তো আমরা চাচ্ছি এগুলাকে এক্সপ্লোর করার জন্য, এগুলো আমাদের দর্শক যারা আছে, আমাদের যারা আছে, আমাদের অডিয়েন্স যারা আছে তাদের মাঝখানে দেওয়ার জন্য। তো এইভাবে আমরা মানুষের ভিতরে ঢুকতে চাচ্ছি আর কি, সবকিছু থেকে বের হয়ে আলাদা একটা জনরা বা আলাদা একটা ক্যারেক্টার ক্রিয়েট করতে চাচ্ছি। ধারা তৈরি করা আলাদা একটা, হ্যাঁ, আমরা একটা ধারা ক্রিয়েট করতে চাচ্ছি। দেখা যাক এখন আসলে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে আমাদের জন্য নিশ্চয়ই আমাদেরকে অপেক্ষা করতে হবে। অবশ্যই অপেক্ষা করতে একটু রঙ্গনের কাছে যেতে চাই। ঠিক আছে, রঙ্গন, সবার সঙ্গে যেহেতু কথা বললাম, রঙ্গনের কাছে একটু জানতে চাই, যেটা বলছিলেন রিশাদ, যে যখন আপনারা বসে আছেন অটোমেটিক একটা গান চলে আসছে, মানে আমরা যেটা শুনি যে গান লেখাটা নাকি ওহি নাজিল হয়, উপর থেকে আসে, মানে এটা আসলে হয় না। উপর থেকে আসলে নাজিল হলে তখন গানটা লেখা হয় বা সুর হয়। তো আপনারা যখন গান সুর করেন বা লেখেন, তখন লিরিক লেখার সময় কোন বিষয়টা মাথায় রাখেন? মানে সেই থিমটা কি কোনো সমাজ নিয়ে ভাবেন, না বাস্তব চিন্তা, নাকি বিমূর্ত কোনো চিন্তা মাথায় আসে? আমি বিমূর্ততে জয়েন করেছিলাম 2025-এ। তো এখন পর্যন্ত লিরিক্স আসলে ওই যার কথা বললো কুশা, ওই লিখে আসছে। তো এমনি সুরের ক্ষেত্রে প্রান্ত, তারপর হচ্ছে সাজিদ, এটা খুব হেল্প করেছে, সবাই মিলে আর কি টুকটাক করেছে। তো মানে একটা টিম প্রসেস, রাইট। তো এখন আমি ঢোকার পরে যেটা বুঝলাম, মানে বিমূর্ত, যেহেতু বিমূর্ত ওয়ার্ডটা একটু অ্যাবস্ট্রাক্ট, তো এই সুর হোক লিরিক্স হোক এটাও দেখা যাবে যে ওই একটু অ্যাবস্ট্রাক্টই, হ্যাঁ, একটু মানে এমন হবে যে এমন হলো বিষয়টা যে আমি শুধু সমাজ বা শুধু কিছু না, মানে অডিয়েন্স বেস, এক্স্যাক্টলি, মানে অডিয়েন্স বেস শুধু না, মানে
আরেকটা কথা যেটা রিশাদ বললো যে আমরা হচ্ছে একটা কালচার তৈরি করতে চাই আর কি মূলত, হ্যাঁ। তো সেখান থেকে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই, তো বাংলার মানুষের কথা, তারপর হচ্ছে সব ধরনের মানুষের, সকল শ্রেণীর মানুষের কথা, এগুলো তুলে আনতে চাই। তো সেখান থেকে যখন বসি তখন আমাদের যখন আড্ডা হয় তখন এক একটা টপিক নিয়ে আমাদের আড্ডা হয়। তো ওই টপিক থেকেই না হুট করে ধরেন একটা লিরিক্স আমরা ওখান থেকে চিন্তা করি, আচ্ছা এভাবে যদি হতো কেমন হতো, যদি ছন্দে ছন্দে আমরা করি কেমন হয়। সুরের ক্ষেত্রে ওই যে বাংলার যে সুর, এটাকে আমরা আসলে ফোকাস করতে চাই। তো ওখান থেকে দেখা গেল যে আমরা যদি বলি আমাদের যেটা সিগনেচার লোকসঙ্গীত বলি বা ভাটিয়াল, ওই সুরগুলো একটু ক্যাচ করে আনতে চাই। তারপর মেলোরকের কথা বললো, ওয়েস্টার্ন মিউজিক্যাল কিছু সুর আমরা ব্লেন্ড করে তখন আমরা এক একজন এক এক রকম মানে আমাদের চিন্তা ভাবনা প্রকাশ করি এবং ওভাবেই আসলে সুর সবার lyrics। মতামত নেই, হ্যাঁ, মানে একটা টিম প্রসেস করে একটা গান হয়। তা তো অবশ্যই, এটাই তো ব্যান্ড আসলে। এটাই আসলে ব্যান্ড। ঠিক আছে, এটা আমরা এটা নিয়ে আরো কথা বলবো। তো Sure, তার আগে sure. আমরা আর একটা গান শুনতে চাই। এবার কি কোন গানটা শুনবো আমরা? আমরা যেহেতু সিরিয়ালেই যাচ্ছি, তো আমাদের যে সেকেন্ড যে রিলিজড গানটা, সেই গানটার নাম হচ্ছে চলো না যাই হারিয়ে। হ্যাঁ, এই গানটা আমি শুনেছি। এই অনেক, গানটা অনেক সুন্দর হচ্ছে গানটা। আমাদের কুশের লেখা, আচ্ছা, আমাদের বিমূর্ত কম্পোজিশন। তো আমরা চেষ্টা করছি এই গানটা। একদম। আমি রমন ভাই, সাজিদ, তোমরা আমার সাথে গাও। এই তো সবে মেঘটা ভেঙে বৃষ্টি নামলো তোমার পাড়া, আমি কনক চাপা ফুল কুড়িয়ে বুঝতে চাইছি তোমার খোপায়। এই তো সবে মেঘটা ভেঙে বৃষ্টি নামলো তোমার পাড়ায়, আমি কনক চাপা ফুল কুড়িয়ে বুঝতে চাইছি তোমার খোপায়। এই তো তুমি বৃষ্টি ভিজে চিন্তা চিন্তা আনমনে ভাবছো কি কথা আজি যাবে কোন গহীন বনে। চলো না যে হারিয়ে, চলো না যাই হারিয়ে, চলো না যাই হারিয়ে, চলো না যাই হারিয়ে। এই তো সবে সন্ধে সন্ধে আকাশ জুড়ে চাঁদ জাগানো, বৃষ্টি এলে কোথা ছোট্ট ছোট্ট তারা মোড়ানো, কেমন করে পথ বেরোবে এখন বুঝি ফিরবে ধরে, একটু রাখো হাতটা ধরে ঘুরতে ঘুরতে তেপান্তরে। চলো না যাই, চলো না যাই হারিয়ে, চলো না যাই হারিয়ে, চলো না যাই হারিয়ে। অসাধারণ, অসাধারণ। আমি গানটা শুনেছি, বাট গানটা বললাম না, এতে এক ধরনের অনুভূতি তৈরি হয়, অদৃশ্য একটা অনুভূতি, যেটা আমি শুরুতেই বলছিলাম। তো বিমূর্তর যত গান রয়েছে আপনাদের কাছে মানে আপনাদের নিজেদের কাছে কোন গানটা বেশি স্পেশাল মনে হয়? এই গানটাই এটাই। আমার কাছে স্পেশাল এটা লাগে। হচ্ছে মানে এক একজনের পার্সপেক্টিভ তো এক এক রকম। তো
যেমন এই গানটা সাজিদের অনেক পছন্দের, আচ্ছা, আমারও অনেক পছন্দের, কারণ প্রত্যেকটা গান হচ্ছে আমাদের সন্তানের মতো, তাই না? একদমই তাই, তো- কারণ নিজেদের সৃষ্টি এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট আমার ক্ষেত্রে হচ্ছে কেউ নেই গানটা মানে বেশি পছন্দের, কারণ কেউ নেই গানটা হচ্ছে আমার সুর করা সর্বপ্রথম গান এবং আমার বিমূর্তর প্রথম গান, সো ওই জায়গা থেকে আর কি ওই গানটা অনেক বেশি স্পেশাল। এই প্রশ্ন কাছে। যদি আপনি করতে চান তাহলে আসলে বিপদে পড়তে হবে আসলে আমাদের। আচ্ছা, কেন? কারণ এক একজনের এক একটা আচ্ছা, এক একজন এক এক এটাই পছন্দ হচ্ছে হয়। আসলে মানে বেসিক্যালি আমাদের বিমূর্তর প্রত্যেকটা গানই আমাদের খুবই ফেভারিট। তার মধ্যে হ্যাঁ কিছু গান আছে আমাদের খুব বেশি ভালো লাগে, আবার কিছু গান আছে তার ওই অনুযায়ী একটু মানে হ্যাঁ, বাট প্রত্যেকটা গানই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং Special. স্পেশাল। এটা একদমই। এটা আমাদের এতে কোনো সন্দেহ নাই এই আর কি। আচ্ছা, আপনারা যখন মঞ্চে গান করেন বা লাইভ পারফরমেন্স করেন, হ্যাঁ। তখন মানে কোনটাকে ভালো লাগে বেশি, অ্যাকুস্টিক নাকি লাইভ পারফরমেন্স, কিংবা দর্শকরা যখন আপনি দর্শকদের সামনে গান করেন তখন মজার কোনো অভিজ্ঞতা আছে কিনা? হ্যাঁ, মজার অভিজ্ঞতা আছে আমাদের। অভিজ্ঞতার ভিতরে সিরাজগঞ্জে একটা শো করতে গেছিলাম আমরা, একটা স্কুলে র্যাকডে ছিল। সো ওইখানে হচ্ছে আমরা চলো না যে হারিয়ে ফার্স্ট আমরা লাইভ করছিলাম। তো কোরাসটা হচ্ছে সবাই এতটা রিসিভ করছে যে আমাদের প্রথমবার কোরাস গাওয়ার পরে এই গানের মাঝখানে আমরা যে পরবর্তী 2 থেকে 3 বার কোরাস গানটা করছি, তো আমাদের একবারও গাইতে হয় নাই। মানে দর্শকরা সব গেয়ে ফেলছে। হ্যাঁ, ওরাই সব গেয়ে ফেলছে। মানে এটা একটা খুবই আবেগ ঘন মুহূর্ত ছিল আমাদের জন্য। একদম আমি তাই। স্টেজের উপর আসলে আমার মানে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল যে প্রথমবার আমরা একটা গান পারফর্ম করতেছি এবং অডিয়েন্স এটা এত ভালোভাবে নিয়েছে, মানে এটা অন্যরকম, এটা বলার কোনো আসলে ভাষা আমি খুঁজে পাচ্ছি না আপাতত আর কি। মানে তাহলে সিরাজগঞ্জের যে দর্শক যারা ছিলেন তারা নিশ্চয়ই অনেক চমৎকার, অনেক হ্যাঁ, দর্শক খুবই ছিলেন। চমৎকার ছিল, ওরা খুবই চমৎকার ছিল এবং ওদের আন্তরিকতা খুব ভালো ছিল। এখন আমার একটা ফান সেগমেন্ট আছে, এটা কে উত্তর দেবে? আমি তার কাছে যাব। আমাদের ফান সেগমেন্ট সবকিছুই সাজিদি হ্যান্ডেল করে। আচ্ছা, তাহলে আমি সাজিদের কাছে যাই। সব প্রেশার যদি আমি হচ্ছে ব্যান্ডের এখানে সবার মধ্যে সব থেকে জুনিয়র, তো আচ্ছা। এখন আমার উপর সব প্রেশার আসলে তো সমস্যা, বড় ভাইরা আছেন। না ফান সেগমেন্ট সবসময় আমাদের সাজিদের উপর দিয়ে হ্যান্ডেল হয়, সো সাজিদ তাহলে আমি করবে। আচ্ছা, সাজিদের প্রশ্ন কাছে শুনে যাচ্ছি। পরে ডিসাইড করতে পারি কে আনসার করবে। আচ্ছা, প্রশ্নগুলো খুবই সহজ, মানে খুব কঠিন প্রশ্ন না। আমি সাজিদের কাছে যাচ্ছি। ওকে হ্যাঁ, ওকে, যেহেতু এটা হচ্ছে সবার ডিমান্ড, টিম মেম্বারদের ডিমান্ড। হ্যাঁ, ঠিক আছে। প্রথম প্রশ্ন, আচ্ছা, ব্যান্ডের মধ্যে সবচেয়ে মজার মানুষ কে? ব্যান্ডের মধ্যে সব থেকে মজার মানুষ হচ্ছে রিশাদ ভাই। সিরিয়াসলি? Am I right or wrong? ইয়া ইউ আর রাইট। আচ্ছা, রিহার্সালে সবচেয়ে ভুল বেশি কে করে? এটা অ্যাজ আ মিউজিশিয়ান এটা আমাকে বলতে হবে, আমি একজন না, amateur সেটা আমি musician। উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে আমি। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেটাই রিহার্সাল হচ্ছে ভুল করে আমি। বেশি, তাই তো? টুকটাক ভুল করে। বেশি ভুল কে করে? আমার প্রশ্নটা ছিল। না আমি ভুল করি, রিশাদ বেশি করে। ভুলটা আমি করি। আচ্ছা, কোনো মজার বা বিব্রতকর ঘটনা কে শেয়ার করবে? আমি শেয়ার করবো এটা। আচ্ছা, তো হচ্ছে এটা মোস্ট প্রবাবলি 2023 সাল, আমাদের হচ্ছে মেলান্দহতে একটা শো, জামালপুরের মেলান্দহতে একটা আচ্ছা। শো। তো আমরা শোতে গেছি, তো আমরা গ্রিন রুম থেকে, মানে আমি গ্রিন রুম থেকে বের হয়েছি, বের হওয়ার পরে হুট করে আমি রিশাদকে ডাক দিছি, রিশাদ কি অবস্থা? রিশাদ এসে বলছে, আল্লাহ দোস্ত গলার এই অবস্থা, তুই কেমনে গান গাবি? তো মানে আমি কিছুক্ষণ কন্টিনিউ করছি, কেমনে কি হবে? মানে এটা ইচ্ছা করে করছে? হ্যাঁ ইচ্ছা করে করতেছি। তো ও তো আমাকে চা খাওয়াইতেছে, লবঙ্গ খাওয়াইতেছে, এই সেই অনেক কিছু। আচ্ছা। তো দেন একটু পরে, কি অবস্থা, সব ঠিকঠাক? তো এইটা একটা ছিল। তারপরে যেটা হয়েছে, আমরা হচ্ছে মানে ওই দিন প্রচন্ড ক্রাউড ছিল, অডিটোরিয়ামে শো। তো আমাদের পরে বাংলাদেশের একটা খুব স্বনামধন্য ব্যান্ড ছিল, তো ক্রাউড অনেক বেশি ছিল। তো আমরা হচ্ছে গেট দিয়ে, মানে আমাদের অডিয়েন্স ঢোকার গেট আর ব্যান্ড ঢোকার গেট সেম ছিল। আচ্ছা, তো আমরা যখন ঢোকার সময় হচ্ছে আমার সব মেম্বার ঢুকে গেছে, আমি সবার লাস্টে, আচ্ছা, কারণ এটা আমার নিজের মানে এলাকা। সো হচ্ছে আমি বলছি যে আচ্ছা সবাই ঢুকবে, আমি লাস্টে ঢুকবো। তো আমাকে আটকাই দিছে গেটে। আমাকে গেটে আটকাই দিয়ে বলতেছে, আপনি কই যান, আচ্ছা। আপনার টিকিট কই? আমি বলছি, ভাইয়া আসলে আমি তো টিকিট কাটি নাই, তো আমাকে কি একটু ঢোকানোর ব্যবস্থা করা যায় না? তারপরে? তো পরে হচ্ছে অর্গানাইজার একটা পিছন থেকে খেয়াল করছে যে আরে প্রান্ত ভাইকে তো আটকাই দিছে। পরে ওরা দৌড়ে এসে, আরে তোমরা এরকম করতেছো কেন, উনি তো ভোকালিস্ট। পরে হচ্ছে মূল শিল্পীকে আটকায় দিছে, সব দর্শকরা চলে এরকম, গেছে। মানে আমাদের দুইটা শোতে এরকম হয়েছিল। তাই নাকি? হ্যাঁ। এটা এটা ওই মেলান্ত হতে এটা হচ্ছে সেকেন্ড টাইম। সেকেন্ড টাইমে? হ্যাঁ। আচ্ছা, এটা অনেক মজার ঘটনা। আচ্ছা, তাহলে এবার একটু রঙ্গনকে জিজ্ঞেস করি, যদি ব্যান্ড না করতেন তাহলে কি করতেন? ব্যান্ড যদি না করতাম, খুবই ডিপ্লোম্যাটিক একটা কোয়েশ্চেন। ব্যান্ড না করলে মেবি ডক্টর
হতাম, মানে আমার ডাক্তার হইতেন? হ্যাঁ, দুটো তো মানে একেবারে পুরা দুই দুই জগৎ। অথবা ডক্টর না হলে আমি একটু মানে ছোটবেলা থেকে মাফিয়া খুব পছন্দ করি, তো হয়তো মাফিয়া হয়ে যেতাম। এটা ভালো ছিল। না, আপনার চেহারার মধ্যে একটু মাফিয়া হ্যাঁ, মাফিয়া ওই ব্যাপার কটা আছে, তো ঠিক এটা হলে ভালো মানাতো আপনাকে। নাজিলের কাছে পরিবার থেকে কেমন সাপোর্ট পেয়েছেন? আমি আমার পরিবার থেকে সাপোর্ট না পেলে হয়তো মিউজিক করতে পারতাম না। আমি আমার মাকে খুবই ধন্যবাদ জানাই যে আমার গিটার কেনা বা গিয়ার্স সব তিনি আমাকে কিনে দিয়েছিলেন আর কি, নয়তো আমি মিউজিক করতে পারতাম না। কারণ আমি তো তখন ক্লাস 9-10-এ পড়ি, তখন তো এত দামি মিউজিক মানে গিটার ইনস্ট্রুমেন্ট এর কেনা আমার পক্ষে সম্ভব ছিল না। তো উনি সাপোর্ট দিয়েছেন বা এখনো সাপোর্ট দিচ্ছেন আর কি। আচ্ছা আচ্ছা, বাহ, এটা তো অবশ্যই পরিবারের একটা সাপোর্ট অনেক বড় শক্তি। সুব্রতর কোনো মজার অভিজ্ঞতা আছে কিনা? ফার্স্ট যখন শো করতাম, স্পেশালি যখন মেলান্দহর দিকে যাইতাম আর কি, তখন আমরা তো একদম ছোট, আমরা আচ্ছা আচ্ছা, মাত্র গ্রো আপ করতেছি, তো আমরা ট্রেনে যেতাম। তো ট্রেনে আমরা হচ্ছে অনেক সময় মানে বিষয়টা অনেক মজার মনে হচ্ছে, কারণ সবাই আর শোনার আগে এসে গেছে। মানে ট্রেনের বিষয়টা কি, আমরা অনেক সময় আগে থেকে টিকিট পাইতাম না, আবার পাইতাম, তো হ্যাঁ, হ্যাঁ। ম্যাক্সিমাম যাওয়ার সময় পেতাম, বাট আসার সময় পাওয়া যেত না। আচ্ছা, তো যাওয়ার সময় একটা ঘটনা, আমরা হচ্ছে যাচ্ছি, যাওয়ার পথে হচ্ছে অনেক কিছু বলা যাবে না এখানে, যাই হোক লাস্টের ঘটনাটা বলো, ওই যে রিশাদের হ্যাঁ। ঘটনাটা বলো শুধু। তো একটা আমাদের সাথে ওই দিন পারফর্ম করার কথা ছিল আরেকটা মানে ভালো ব্যান্ড স্বনামধন্য, তো ওনারা ভাবছে আমরা ওই ক্যাবিনে আর কি, তো ওনারা আসছে ভাবছে আমরাই, আমাদের সাথে ছবি তুলে নিয়ে গেছে আর কি, আচ্ছা। স্পেশালি রিশাদের সাথে। যাই হোক, আর আসার সময় একদিন হয়েছে কি, ট্রেনে টিকিট কাটবো, তো টিকিট কাটার কোনো অপশন নাই, তো রাত 3টা বাজে হচ্ছে আমি আর নাজিল ব্যাক করবো, ওটা হচ্ছে ফার্স্ট শোতে, তাই না? ফার্স্ট শোতে তো আচ্ছা, আমরা টিকিট কাটবো, টিকিট কাটার কোনো ব্যবস্থা নেই, আমাদের আসতে হবে ঢাকা। তারপরে কি করছি, আমরা ট্রেনের টিকিট না কেটে উঠে গেছি, উঠে যে আচ্ছা। পুলিশ যে সিটে বসে থাকে আমরা ওই সিটে বসে ঢাকা এসে পড়ছি। আসে তারপর হচ্ছে স্টেশনের একটু আগে নেমে গেছি আমরা। ধরতে পারিনি কেউ? না। মজার ঘটনা শেয়ার করার ছিল, আমরা হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটিতে একটা শো করেছিলাম, তো ওখানে গ্রিন রুমে কিছুক্ষণ থাকার পরে ওরা হচ্ছে আমাদেরকে ওদের ফ্যান মেড টি শার্ট দিতে আসছিল, যে আমাদের ভোকালিস্টকে আগে দিবে, আচ্ছা। আর একটা টি শার্ট এক্সট্রা ছিল। তো প্রান্ত ভাই পাশেই বসা ছিল, আর নাজিল ভাইকে দেখে সবাই ভাবতেছিল যে নাজিল ভাই ভোকালিস্ট, আচ্ছা। তো সবাই নাজিল ভাইয়ের সাথে ছবি। প্রান্ত ভাই আমাকে বলতেছে, সাজিদ দেখো আমি কি করা উচিত আমার এখন, মানে নাজিল ভাই এমনি দেখতে সুন্দর, তো আমরা এটা অনেক সময় ফেস করি যে নাজিল ভাই ভোকালিস্ট হিসেবে মানাচ্ছে আর কি ওই জায়গায়। আচ্ছা, তারপরে সবাই ওনার সাথে সেলফি তুলছে। এরপরে এই দ্বিধাটা ভেঙে And দেয় মজার কাহিনী হচ্ছে, প্রান্ত ভাই। ওখানে হচ্ছে একটা অর্গানাইজার এসে আমাকেই জিজ্ঞেস করতেছে, ভাই আপনাদের ভোকালিস্ট কে? আমি বলতেছি ভোকালিস্ট আছে মনে হয়। আপনার নিজে পরিচয় দেননি? আছে কোথাও? হ্যাঁ, আছে মনে হয় এদিকে। যখন আপনাকে স্টেজে দেখছে পরে হচ্ছে তখন? এসে বলতেছে ভাই সরি আসলে আমরা বুঝতে পারি না, মানে আমি খুব সিম্পলি গেছিলাম ওই শোতে, আচ্ছা আচ্ছা, সবসময় ওই জন্য সেটাই সবাই করি। সবাই ওভাবে বুঝতে পারেনি আসলে। যাক, অনেক অনেক মজার স্মৃতি আমরা শেয়ার করলাম, তবে আবার সিরিয়াস আলোচনায় যাব, তার আগে আরেকটা গান হবে। কোন গানটা শুনবো এবার? লালন ফকিরের একটা গান, যেহেতু আমরা ফোক নিয়ে এক্সপেরিমেন্ট করছি বা করবো, আচ্ছা। সো একটা ফোক গান গাই। বাড়ি পাশে আর সেই সেথা পরে সে বসত করে, এক ঘর পরে সে বসত করে, আমি একদিনও না আচ্ছা,
দেখিলাম তারে আমি একদিনও না, দেখিলাম তারে। বাহ, চমৎকার চমৎকার। আপনাদেরকে অবশ্যই একটা স্পেশাল ধন্যবাদ দিতেই হয়, কারণ আপনারা যে ধারার গান করেন সেটার পাশাপাশি আপনারা লালন এক্সপেরিমেন্ট করছেন, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এবং একই সঙ্গে এই লালনের গান কিন্তু মানুষের হৃদয়ে আলাদা একটা জায়গা আছে, এবং সেই মানুষের হৃদয়ের কাছাকাছি যেতে হলেও আপনারা লালন করছেন, এটাও কিন্তু মানুষের কাছাকাছি পৌঁছানোর আরেকটা জায়গা। অনেক ধন্যবাদ প্রান্ত আমাদেরকে লালন উপহার দেওয়ার জন্য। একটু নাজিলের কাছে যাই। এই যে গান করছেন আপনারা, অ্যাকোস্টিক বনাম ফুল ব্যান্ড, কোনটা বেশি চ্যালেঞ্জিং মনে হয়? অবশ্যই ফুল ব্যান্ড চ্যালেঞ্জিং, কারণ এখানে কেন? হচ্ছে ড্রামস থাকে, বেস, ড্রামসের সাথে বেস সিকোয়েন্স, দুইটা গিটার সিকোয়েন্স, কিবোর্ড, সবকিছু ম্যাচিং করা একটু চ্যালেঞ্জিং আর কি। এই জন্য একটু প্র্যাকটিস প্রয়োজন। তো শো এর আগে আমাদের বেশ কিছু সেশন নিতে হয় ইয়েতে, প্যাডে, সবার সিঙ্ক করতে হয়, মানে একটু চ্যালেঞ্জিং। আর অ্যাকোস্টিক হচ্ছে মানে সিম্পল কাজ চালায় দেওয়া যায় আর কি। ফুল ব্যান্ড নিয়ে আবার অ্যাকুরেট করতে হয় সবার। এটা একটু চ্যালেঞ্জিং একটু ফুল challenging। ব্যান্ডটা, একদমই তাই। সাজিদের কাছে একটু যেতে চাই, দেশি বিদেশি কোন ব্যান্ড সবচেয়ে বেশি আপনাদেরকে ইনফ্লুয়েন্স করে? পার্সোনালি আমার কাছে আমি অনেক টাইপের গানই শুনি। তো ব্যান্ডের কথা বলে বাংলাদেশে অনেক ব্যান্ডই আছে যাদের কাছ থেকে রেগুলার শিখছি। তো পার্টিকুলারলি আসলে কারোর নাম বলবো না, সবাই আছে বাংলাদেশে যারা ব্যান্ড মিউজিক সিনারিওতে আছে, তো সবাই ভালো করছে। আমরাও চাচ্ছি তাদের কাছাকাছি যাতে যেতে পারি কোনো একটা সময়। এই তো। অনেক ধন্যবাদ সাজিদ। একটু রঙ্গনের কাছে যেতে চাই। এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া আমার প্ল্যাটফর্ম রয়েছে, তো একজন মিউজিশিয়ানের জন্য এটা কি সোশ্যাল মিডিয়াটা কি আশীর্বাদ নাকি বাড়তি কোনো চাপ মনে হয়? আচ্ছা, সেক্ষেত্রে অনেকের অনেক অভিমত রয়েছে এবং অনেকে অনেকভাবে এটাকে ডেসক্রাইব করছে অথবা বলছে যে এক সময় সিডির যুগ ছিল, আমরা ইয়ে করতাম, এখন সোশ্যাল মিডিয়া, যেহেতু এখন সোশ্যাল মিডিয়া প্রেজেন্সটা বেশি এবং সবাই আই গেস ডিজিটালি নিজেকে সেখানে নিয়ে গিয়েছে এবং ওখানেই দেখা যাচ্ছে যে সবকিছু ওখানেই ডিজিটালি সবকিছু করছি। তো আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়া বা যেটাই বলেন, যে ধারাটা এখন এসেছে, এটা আশীর্বাদ বা কোনো মানে যেটা বললেন আপনি যে চাপ কিনা, চাপ, বাড়তি চাপ এরকম কিনা? চাপ না, অথবা এটা একটা মানে বলবো যে এটা একটা আমাদের মানে আমাদেরকে শোনানোর বা আমাদেরকে জানানোর একটা নতুন ধারা আর কি। এটা চাপ বা অভিশাপ বা এরকম কিছু একটা, মানে ওরকম কিছু বলবো না আমি আর কি। তা অনেকে অনেকভাবে বলবে সোশ্যাল মিডিয়াকে, অনেক সময় অনেকে বলে যে সোশ্যাল মিডিয়ার জন্য ব্যান্ড শিল্পীরা অনেক মানে এরকম অনেক কিছুই করতে পারছে না, বা যারা হচ্ছে বেশি ডিজিটালি প্রেজেন্স দেখাচ্ছে তারাই বেশি এগিয়ে যাচ্ছে, বাকিরা পারছে না। তো আমার কাছে মনে হয় যে এখানেও মানে আমরা যখন সিডির যুগ ছিল বা আমরা যখন এমনি অ্যানালগ ছিল, তখন ক্যাসেট যেভাবে শুনেছে Exactly. এক সময়, ক্যাসেট, তারপর তো সিডি তখন যেভাবে মানুষ ওটাকে আয়ত্ত করেছিল এবং যে বেশি ভালো পারতো সেই এগিয়ে যেত, সোশ্যাল মিডিয়াটাকে আমাদেরকে ওভাবেই আসলে আয়ত্ত করতে হবে এবং ওভাবেই আসলে এটা মানে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, সময়ের সঙ্গে সময়ের সাথে, তাল মিলিয়ে হ্যাঁ, চলতে right. হবে, একদমই তাই। একটু রিশাতের কাছে যেতে চাই, যারা নতুন ব্যান্ড করছে, অনেক নতুন নতুন ব্যান্ড হচ্ছে এখন, তো তাদের জন্য কি মেসেজ দেবেন? আসলে যারা নতুন ব্যান্ড করছে তাদের জন্য মেসেজ দেওয়ার মতো আসলে আমার তেমন কিছু নেই, কারণ হচ্ছে আমি নিজেই নতুন। যদিও ব্যান্ড মিউজিক শুরু করেছিলাম হচ্ছে 2016-17 দিকে, আমার ব্যান্ড মিউজিকটা শুরু ছিল ম্যামি সিং আর কি। তখন রঙ্গন ভাইরা ছিল মিউজিক নেটসের ব্যান্ডের। তো সে সময় আমার একটা ব্যান্ড ছিল ইউনিভার্সালস। তো প্রপার গাইডলাইন্স এবং প্রপার নিজেকে এক্সপ্লোর মানে নিজেকে প্রকাশ না করার কারণে বা সঠিক রাস্তায় না হাঁটার কারণে আমার চোখের সামনেই আমাদের ব্যান্ড সহ অনেক ব্যান্ড ছিল যারা ঝরে পড়ে গেছে এবং তাদের খুব কোয়ালিটিফুল গান ছিল, ভেঙে গেছে, কিন্তু তারা ভেঙে দলগুলো গেছে। মানে তাদের অনেক কোয়ালিটিফুল গান বের হওয়ার পরেও তারা এই গানটাকে মানে জায়গা মতো, যেটা বলতে হয় যে সবার কাছে পৌঁছায় দিতে পারে নাই। এটা আমি এক ধরনের ব্যর্থতা মনে করি তাদের। বাট এই জানার বিষয়গুলা যদি তাদের মাথায় থাকতো তাহলে হয়তো বা তারা আজকে ভালো কিছু করতে পারতো। তো আমি নতুন যারা আছে বা আমাদের মতো যারা আছে তাদের আমি বলতে চাই,
মিউজিক যেহেতু আমরা করতেছি, আমরা মিউজিকটা যেন আমরা কোয়ালিটিফুল করতে পারি, এবং হচ্ছে মিউজিকটাকে এমনভাবে আমরা করতে চাই যে আমরা কাউকে কপি করব না। প্রথমত কথা, আমরা নিজের ক্রিয়েশনটা আমরা কি আছে, যার যার ভিতর যেটা আছে আমরা সেটাই করব। কেউ ভালোভাবে নেবে, কেউ ভালোভাবে নেবে না, একদম তাই। হ্যাঁ, তাই না? কিন্তু এইটা যদি কন্টিনিউ করা হয় এবং প্রপার গাইডলাইন্সের মধ্যে যদি কেউ ব্যান্ড মিউজিক করতে পারে, তাহলে আই থিঙ্ক সে ভালো কিছু করতে পারবে। এই আর কি। যেমন হচ্ছে আমি যদি আমার ড্রামসের কথা যদি বলি, আমার ড্রামস দেখে ইন্সপায়ার্ড হয়েছিলাম। আমি কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছিলাম, তো সেখানে একজন ড্রামার ছিলেন বাবু ভাই, তো ওনার দেখে আমি ড্রামসের ইন্সপিরেশন হয়েছিলাম। তো সেখান থেকে আমার ড্রামসের করা। বাট ওনার কথা হচ্ছে একটা ছিল, যাই করো ভালো কিছু করো, আমাকে দেখে আমাকে কপি করতে হবে না, তুমি তোমার ক্রিয়েশন তৈরি একদম, করো। একদম। আর সাউন্ডের ক্ষেত্রে যদি বলি, আজকে না বললেই নয়, আজকে হচ্ছে আমার যে সাউন্ডের যিনি আমার উস্তাদ আচ্ছা, কাউসার ভাই, আজকে ওনার জন্মদিন। হ্যাপি বার্থডে ভাইয়া। তো হচ্ছে ওনারও সেম কথা যে চোখে দেখে কখনো কাজ করবা না, নিজেকে ভরসা করতে শিখো। নিজে শুনবে, নিজে শোনার পরে তোমার কাছে যেটা মনে হবে সেটাই তুমি করবা, নিজে ডিসিশন নেবা, কারোর উপর ভরসা করবা না, কারো ভরসায় থাকবা না। তো এইভাবে যদি সবাই আগাতে পারে, আমি মনে করি যে যার ভেতরে কিছু আছে সে কিছু করতে পারবে। একদম ক্রিয়েটিভিটি থাকতে হবে, ক্রিয়েটিভিটি তার থাকতে ভিতরে। হবে, এটি হচ্ছে সৃষ্টিশীলতা মেইন থাকতে কথা। হবে। এটি হচ্ছে মেইন একদমই কথা, সৃষ্টির সম্মান দিতে হবে। একদম তাই। অনেক সর্বপ্রথম। ধন্যবাদ ঋষাদ। একটু সুব্রতর কাছে জানতে চাই, যদি কেউ বিমূর্ত শুনতে চায়, প্রথমে শুনবে এই প্রথম, তাহলে কোন গানটা তাকে সাজেস্ট করবেন যে এই গানটা দিয়ে শুরু করতে হবে বিমূর্ত শুনতে হলে? চল না যায় হারিয়ে, চলো না যাই হারিয়ে। আমার পছন্দের গান, এই জন্য আচ্ছা। সাজেস্ট করবো। আসলে সত্যি এত গানটা সুন্দর অনেক একটা চমৎকার solo একটা গান। সুব্রত বানাইছে এই গানটার সলোটা। সত্যি অসাধারণ। টাফেস্ট সোলো সামটাইমস সুব্রত ভাই ভুলে যায় বাজাতে, বাট অনেক মেলোডিয়াস একটা সোলো আমাদের এই একদম, গানটার যে অনেক গিটার সোলোটা। চমৎকার হ্যাঁ, একটা গান, অসাধারণ। আমাদের খুব আপস এন্ড ডাউন যায়, মানে আমরা সবসময় সবাই একত্রিত হতে পারি না। মানে যেমন সবাই সবার কাজ নিয়ে বিজি হয়ে যায় অনেক সময়, তখন আমাদের একটা লং টাইম গ্যাপ পড়ে, ওটার কারণে প্র্যাকটিসের কিছু ল্যাকিংস থেকেই যায়। আর আমরা আমাদের গানগুলো হচ্ছে বেসিক্যালি নিয়ে অনেক টাইম নিয়ে করতেছি। আমরা প্রতি বছর একটা করেও গান দিইনি। 2022 থেকে যদি আমরা হিসাব করি, মানে পার ইয়ার আমরা একটা করেও গান দিতে পারিনি। মানে খুব বেশি টাইম নিয়ে নিচ্ছি আর কি। মানে ওই আস্তে ধীরেই আর কি করে আমরা যতটুকু পারি আর কি, ওভাবে সবার টাইম ম্যানেজ করে, Manage করে শিডিউল তারপরে ম্যানেজ schedule করে করে করতে করা। হয় আর কি। এর একদম। ভিতরে হচ্ছে চলে যাচ্ছে। প্রান্ত কখনো মতবিরোধ হয় না এই সবার সঙ্গে? তো আমরা যেটা টিম প্রসেস শুনলাম, সবাই একসঙ্গে আপনারা কাজ করেন, কিন্তু কখনো কখনো তো মতবিরোধ হয়, তখন কি করেন, কিভাবে ম্যানেজ করেন? একটা ফ্যামিলিতে তো অবশ্যই, মানে আপনি যদি বলেন লাইক আমার বাবা মার কথাও যদি বলি, দেখা গেছে আমার বাবার সাথে বা মার সাথে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে কিন্তু আমাদের হয়। তার মানে কিন্তু এই না যে এটা খুব বড় কিছু, ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে আমাদের নিজেদের মধ্যেও প্রচুর ঝগড়া ঝামেলা হয়। বিশেষ করে আমার তো ঋষাদের সাথে ডেইলি, মানে ঋষাদের ফোন আসা মানে কোনো না কোনো গ্যাঞ্জাম লাগবে এখন। তো আমার কাছে কিছুটা এরকম, আমি মানে ও আমার ছোটবেলার ফ্রেন্ড, মানে আমরা প্রায় 16-17 বছর একসাথে আছি। আচ্ছা, তো আচ্ছা। এই জিনিসগুলো না, মানে সবার সাথে এই জিনিসটা হয়, কিন্তু ওই যে জিনিসটা বললাম যে ফ্যামিলি বা পরিবারের যে জিনিসটা হয়, ধরেন আমাদের যে ঝামেলাগুলো হয় সেটা হয়তো বা সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে আমি ফোন দিছি, দোস্ত কিছু মনে করিস না আসলে। এটা নিয়ে পরে আবার ঠিক হয়ে যায়। আমি কিছু বলতে চাই একটু। সেটা হচ্ছে, ও যেমন বললো পরিবারের মধ্যে ঝগড়া হয়, আমাদের মধ্যে অনেক মাঝে মাঝে সমস্যা হয়। অনেক সময় আমরা ছোটবেলায় কি করতাম, যে ঝগড়া হলে বাসা থেকে বের হয়ে চলে যেতাম। এখন যেটা সোশ্যাল মিডিয়ার কথা যেটা বললেন, এখন ঝগড়া হলে গ্রুপ থেকে লিড নেয়, পরে আবার অ্যাড করে কি ওই যে আমাদের প্রান্তে প্রান্ত অ্যাড করে, গার্ডিয়ান তো আমাদের এর জন্য আর কি। না না না, আমাদের গার্ডিয়ান হচ্ছে রঙ। মানে এটা হচ্ছে ডিজিটাল ঝগড়া এখন, হ্যাঁ, এটা একদম। ডিজিটাল ঝগড়া হয়। একদম অনেক অনেক মজার আড্ডা দিলাম আমরা। তাহলে আমরা কি র্যাপিড ফায়ারে যাচ্ছি আরেকজনের না? নাম হচ্ছে আমাকে বলতে হবে, সেটা হচ্ছে আমাদের সাথে ড্রাম বাজায় ও আজকে সামাও আসতে পারে নাই। ওর নাম হচ্ছে এলিন তাহসান, অসাধারণ একজন মিউজিশিয়ান, খুব ভালো গান করে, খুব ভালো ড্রামস বাজায়, খুব ভালো গিটার বাজায়। তো আমাদের সব শোতে ঋষাদ থাকতে পারে না, সেসব শোতে সে আমাদের সাথে ড্রামস বাজায়, প্লাস অনেক শোতে গিটারও বাজাইছে। তারপরে হচ্ছে আমাদের ব্যান্ডের যে আমাদের এই, মানে আমরা কি বলবো, মানে মিউজিক যারা করে সবার তো একটু ধরেন একটু থাকে। এটা তো ঠিক। আমাদের সবাইকে যে ম্যানেজ করে ও হচ্ছে আমাদের জাওয়াদ মাহমুদ, ও হচ্ছে আচ্ছা। আমাদের ব্যান্ডের ম্যানেজার। তো
তো সেও আজকে আমাদের সাথে নাই। জাওয়াদ, মিস করেছি আমরা তাদেরকে। তোমাকে অনেক বেশি ভালোবাসি আমরা সবাই। ওই লাভ ইউ জাওয়াত। জাওয়াদ নিশ্চয়ই জাওয়াদের কাছে মেসেজ চলে যাবে। এখানে আমি একটা কথা না বললি না, এলিনের কথা আমি একটু বলতে চাই। এলিন হচ্ছে টোটালি যদি বলতে চাই আমাদের ব্যান্ডের পেছন থেকে বিপদের সঙ্গী, আচ্ছা আচ্ছা, সে নেপথ্য কারিগর, এরকম নেপথ্য কারিগর, মানে এবং যে সেটা কোনো- সবটা সময় মানে সবটা সময় not for a মানে single day. যখন আমাদের কোনো কিছু এনি হাউ সুব্রতর একটা প্রবলেম হয়ে গেছে, আমি ওকে বলছি এলিন, ও নেক্সট কোনো কথা না ভাই আসতেছে, আমি কোনো কারণে অ্যাটেন্ড করতে পারতেছি না, All time ready আমি সেটা। আমার মানে ছোট ভাইটা with- মানে মিষ্টি খাইতে with অনেক short time, পছন্দ করে, তো খুব আমরা শর্ট টাইমের মধ্যে ওর সাথে দেখা হলে ওকে মিষ্টি খাওয়াবো। এগুলো আমাদের তাই না? পার্মানেন্ট ও মেম্বারই, খুব- মানে ও খুব মিষ্টি পছন্দ করে। আচ্ছা আচ্ছা। তো এলিন তুমি আজকে আসতে পারো নাই, কোনো হয়তো সমস্যা নাই, আমরা মিষ্টি তুমি একসাথে আসো, খেলে তুমি মিস তোমাকে করলা। মিষ্টি আমরা খাওয়াই দেবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এই আর কি। থ্যাংক ইউ আপনাদের সঙ্গে অনেক অনেক মজার আড্ডা দিলাম। আমরা র্যাপিড ফায়ারে আর যাচ্ছি না, যেহেতু আমরা একটা ফান সেগমেন্ট করে ফেলছি। তো আমরা একটা গান করব, গান করে আমরা শেষ করব। তো আমরা সর্বশেষ কোন গানটা শুনতে চাই? আচ্ছা আমরা একটা আনরিলিজড গান গাই। আচ্ছা Unreleased। আরেকটা হচ্ছে মেসেজ আমি দিতে চাই, সেটা হচ্ছে আমাদের অ্যালবামের কাজ চলতেছে, আশা করি খুব তাড়াতাড়ি আমরা একটা অ্যালবাম দিব। সো বাহ। আপনারা বিমূর্তর একটা অ্যালবাম শোনার জন্য প্রস্তুত হন, আমরাও গান বানাচ্ছি। একদম, আমরা নিশ্চয়ই সবাই অপেক্ষা করব। যার আচ্ছা, দর্শক এখন শ্রোতা হচ্ছে যে রয়েছে। গানটা করব, এই গানটা নাম হচ্ছে কুয়াশার ঘ্রাণে। যদিও এখন কুয়াশার প্রচুর ঘ্রাণে। গরম পড়তেছে, তাও আমরা হচ্ছে শীত নামাতে চাই। তো গানটা আমার লেখা। গানে সবই সম্ভব। হ্যাঁ, গানে সবই সম্ভব। তো গানটা আমার লেখা। তো আমি সাজেস্ট করব তুমি গিটারটা বাজাও। হ্যাঁ আচ্ছা প্লিজ। এটা নয়, এটা নয়। আচ্ছা আমি এটা নিচ্ছি। কুয়াশার ঘ্রাণে পাখিদের তানে সূর্য ধোয়াবো, চাইছি ছোঁয়া তো কুয়াশার ঘ্রাণে পাখিদের তানে সূর্য ধোয়াবো, চাইছি ছোঁয়া তো ধোয়া ওঠা ভাপা, কথা দিয়েছি চাপা, ধোয়া ওঠা ভাপা, কথা দিয়েছি চাপা, গরম চাইছি ভেঙে গেল যে ঘুম পারারা, কুয়াশার ঘ্রাণে পাখিদের তানে সূর্য ধোয়াবো, চাইছি ছোঁয়া তোর। নরম রোরে হাঁটছি, মাটির গন্ধ পাচ্ছি, নরম রোদে হাঁটছি, মাটির গন্ধ পাচ্ছি, শুকনো পাতা কাঁপছি শীতে থরথর, কুয়াশার ঘ্রাণে পাখিদের টানে সূর্য ধোয়াবো, আরে বাহ, দারুণ দারুণ, দুর্দান্ত। মানে আমরা সবশেষে এত দুর্দান্ত একটা রোমান্টিক গান শুনলাম না? দারুণ, জোস। বিমূর্ত সব সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সময় করে আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন, এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি নেক্সট পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনাদের সঙ্গে গান হবে, আড্ডা হবে। আর আপনারা আমাদের এখানে এসে গানে গানে যে আমাদের সুন্দর মুহূর্তগুলো উপহার দিলেন, এই জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক, এত সুন্দর কিছু মুহূর্ত তৈরি করলো আজকে বিমূর্ত আমাদের স্টুডিওতে। আজকের এই পর্বে আমরা যেন এক অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম, যেখানে প্রতিটি শব্দ ছিল অনুভবের, আর প্রতিটি সুরে ছিল এক ধরনের অদেখা গল্প। এই ছিল অ্যাকোস্টিক লাউঞ্জের সিজন 1 এপিসোড 3। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ব্যান্ড, নতুন কোনো গল্প আর নতুন কিছু সুর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলা নিউজের সাথে থাকুন।